আতিকা নামের একজন মেয়ে পুলিশ অফিসার তার ছোটবেলার বন্ধুর মিসিং তদন্তে নামে, কিন্তু তদন্তের এক পর্যায়ে জানতে পারে তার বান্ধবীকে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে। আবার তার প্রতিবেশীর মুখে শোনা যায় ওই মেয়েটার স্বামীর সাথেও নাকি তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। আতিকা এই কেসটা নিয়ে যতই সামনের দিক আগায় ততই তার সামনে কিছু অপ্রত্যাশিত টুইস্ট ওপেন হতে থাকে। আর গল্পের শেষটা এতটাই থ্রিলারে ভরপুর যেটা আপনি কোনোভাবেই কল্পনাও করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি জীবনে যতই থ্রিলিং মুভি দেখেছেন তার মধ্যে এমন গল্প আগে দেখা তো দূরের কথা, এমন কিছু ভুলেও আপনার কল্পনা তো আসেনি। সাসপেন্স থ্রিলার মুভি লাভারদের জন্য বেস্ট চয়েস বলা যায় এই মুভিটাকে। মুভির নাম থিত্তাম ইরান্দু, যেটা মুক্তি পেয়েছিল 2021 সালে। গল্পটা বেশ ঘোরানো পেঁচানো মনে হতে পারে, তবু আমি চেষ্টা করব খুব সুন্দরভাবে টুইস্ট আর সাসপেন্স এক্সপ্লেন করার জন্য। তো বন্ধুরা, মনোযোগ সহকারে বসে পড়ুন, শুরু করছি আজকের ছায়া গল্প। মুভির শুরুতেই আমরা একজন ফিজিক্যাল ডিজেবল পার্সনকে একটি বাড়িতে এন্ট্রি করতে দেখি। তাকে দেখে মনে হচ্ছিল সে কাউকে মার্ডার করার জন্য এই বাড়িতে এসেছে। তারপর সিন পরিবর্তন হয়ে একটি বাসকে দেখানো হয়। এই মেয়েটির নাম হলো আতিকা, যিনি পেশায় একজন পুলিশ অফিসার। আতিকা বাসে করে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বর্তমানে তার পোস্টিং চেন্নাইতে দেওয়া হয়েছে। তার পাশের সিটে একটি ছেলেকে দেখানো হয় যার নাম হলো অর্জুন। আসলে সেই দুটো সিট কম্বাইন ছিল, আর কন্ট্রাক্টর ভুল করে কোনো একটি ছেলের সাথে আতিকার সিট দিয়ে দেয়। আতিকা একটি অপরিচিত ছেলের সাথে ফুল নাইট স্পেন্ড করতে চাইছিল না, যে কারণে সে সুপারভাইজারকে তার সিট পরিবর্তন করার কথা বলে, কিন্তু সুপারভাইজার তাকে না করে দেয়, কারণ সেই বাসের সবাই কলেজ স্টুডেন্ট ছিল আর তারা নিউ ইয়ার পার্টির জন্য চেন্নাই যাচ্ছিল। আতিকার অসুবিধার কথা জানতে পেরে অর্জুন সেখানে আসে। তার কাছে এসে তাকে তার সিটে আরাম করে থাকতে বলে, আর অর্জুন নিজে এসে ড্রাইভারের পাশের সিটে বসে পড়ে। রাস্তায় এক জায়গায় যখন বাস থামে তখন আতিকা দেখে অর্জুন ড্রাইভারের পাশের সিটে খুব কষ্ট করে ঘুমিয়ে আছে। এটা দেখে তার অর্জুনের জন্য ভীষণ মায়া লাগে, তাই সে অর্জুনকে নিজের সিটে নিয়ে আসে, আর তারপর তারা এক কেবিনে যে যার সিটে বসে পড়ে। সকালবেলা যখন আতিকার ঘুম ভাঙে সে দেখে পাশের সিটের ছেলেটা আর নেই, তবে একটি স্টিকার লাগানো আছে যেখানে লেখা ছিল হ্যাপি নিউ ইয়ার 2019। এই ঘটনার পর আতিকার অর্জুনকে ভালো লাগে, আর সে সুপারভাইজারকে মিথ্যা কথা বলে অর্জুনের নাম্বার নিয়ে নেয়। পরদিন আতিকা পুলিশ স্টেশনে এসে অর্জুনকে সেখানে বসে থাকতে দেখে। আতিকা অর্জুনকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করে। অর্জুন বলে আসলে সে পেশায় একজন অ্যাক্টর, আর একটি মুভিতে প্রথমবারের মতো সে একজন পুলিশ ইন্সপেক্টরের রোল প্লে করতে যাচ্ছে, আর সেই কারণেই সে পুলিশ স্টেশনে কিছুদিন থাকবে, কারণ পুলিশের আদব কায়দা সে আত্মস্থ করবে যাতে সে নিজের ক্যারেক্টারটা খুব ভালো মতো প্লে করতে পারে। তারপর থেকে অর্জুন এবং আতিকা একে অপরের সাথে দেখা করতে শুরু করে এবং খুব কম সময়ের মধ্যেই তারা কাছাকাছি চলে আসে। এভাবেই তাদের একে অপরের সঙ্গে অনেক ভালো লাগতে শুরু করে। একদিন আতিকা গল্প করতে করতে অর্জুনকে তার বান্ধবী সুরিয়ার কথা জানায়। সে বলে সেই ছোট্টবেলা থেকেই সে এবং সুরিয়া অনেক ভালো বন্ধু ছিল, তারা সব সময় একসাথেই থাকতো, কিন্তু সুরিয়ার বিয়ে হয়ে যাওয়ার পর তার আর সুরিয়ার কোনোদিন দেখা হয়নি। যাই হোক, এখানে জানা যায় আতিকা চেন্নাই আসার পর সে জানতে পারে তার বন্ধু সুরিয়া বেশ কয়েকদিন ধরেই মিসিং। সুরিয়ার কেসের তদন্তের দায়িত্ব তাকেই দেওয়া হয়। আতিকা সুরিয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য সুরিয়ার হাজবেন্ড কিশোরের বাড়িতে গিয়ে পৌঁছায়। কিশোর পেশায় একজন ডক্টর, আর প্রায় সময় সে সেমিনারে অ্যাটেন্ড করার জন্য তাকে দেশের বাইরে যেতে হয়। তার মা বাবা আমেরিকাতেই সেটেল, আর সুরিয়া কিশোরের সাথে চেন্নাইতেই থাকতো। কিশোর বলে সে যখন লাস্ট টাইম সেমিনারে অ্যাটেন্ড করার জন্য গিয়েছিল তখন সে জানতে পারে সুরিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সেই সাথে তার গাড়িটিও মিসিং। তাদের বাড়িতে কোনো সার্ভেন্ট এবং ওয়াচম্যান ছিল না, আর সুরিয়াও খুব সাধারণত বাইরে যেত না। আতিকা তার মায়ের কাছ থেকে জানতে পারে কিছুদিন আগেই সুরিয়া তার বাবা মায়ের সাথে দেখা করতে এসেছিল, যেখানে তাদের সাথে তার ভীষণ ঝগড়া হয়। এর কারণ সুরিয়া মডেলিং করতে চেয়েছিল, যেটা তার প্যারেন্টস মোটেও পছন্দ করত না, কিন্তু কিশোর সুরিয়াকে মডেলিং করার জন্য অনুমতি দিয়ে দেয়। এদিকে আতিকা সুরিয়াকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়, আর সে সুরিয়ার প্রতিবেশীদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কিন্তু সেখান থেকে সে তেমন কোনো তথ্যই পায় না। আতিকা তার কনস্টেবলকে তার এবং সুরিয়ার একটি চাইল্ডহুড মেমোরি শেয়ার করে। সুরিয়া বলে, একবার ছোটবেলায় আমি জলে ডুবে গিয়েছিলাম, তখন সুরিয়া যে নিজেও সাঁতার জানতো না, সে আমাকে বাঁচাবার জন্য জলে ঝাঁপ দেয়, পরে আমার বাবা এসে আমাদেরকে বাঁচিয়ে নেয়। এখান থেকে বোঝা যায় আতিকা এবং সুরিয়ার মধ্যে ঠিক কতটা ভালোবাসা ছিল। পরবর্তী সিনে আমরা থানার দৃশ্য দেখতে পাই, যেখানে একটি লোকেশনের এন্ট্রি এবং এক্সিট পয়েন্টের সিসিটিভি ফুটেজ খুব ভালোভাবে তারা লক্ষ্য করে এবং দেখে এই লোকেশনে একজন লোক 1 জানুয়ারি থেকে 6 জানুয়ারি পর্যন্ত মোটামুটি 33 বার যাওয়া আসা করেছিল, যে কারণে আতিকার সন্দেহ সেই হ্যান্ডিক্যাপ ছেলেটির দিকে গিয়ে পড়ে। তাই সে ওই কালো হেলমেট পরা ব্যক্তিটির একটি ফটো নিয়ে কিশোরকে দেখায়। কিশোর জানায় লোকটি হেলমেট পরে থাকার কারণে তার ফেস ঠিকঠাক মতো দেখা যাচ্ছিল না। তাই কিশোর জানায় এরকমের কোনো ব্যক্তিকে তার বাড়ির আশেপাশে সে কখনোই দেখেনি। কথায় কথায় আতিকা কিশোরকে তার এক্স গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করে। সেখানে কিশোর বলে বিয়ের আগে তার সঙ্গে পল্লবী নামের একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল, কিন্তু কিশোরের বাবা মা সেই মেয়েটির সাথে তার সম্পর্ক মেনে নেয়নি, আর তারপর থেকে সে পল্লবীর সাথে আর কোনোদিন দেখা করেনি। আতিকা এখান থেকে চলে যাওয়ার পরেই কিশোর তার রুমের সিলিং ফ্যানের উপরে একটি ফোন লুকিয়ে
লুকিয়ে রেখেছিল। আর সে চলে যাওয়ায় সেই ফোন থেকে কাউকে কল করে এবং বলে, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে ফোন না করছি তুমি আমাকে ফোন করবে না, কারণ পুলিশ আমাদেরকে মনিটর করছে। অন্যদিকে পুলিশ কিশোর এবং পল্লবীর কল রেকর্ড চেক করে, সেখান থেকে তারা সন্দেহজনক কিছুই পায় না। সেই সঙ্গে সুরিয়ার ঘরের আশেপাশের কিছু লোকের থেকে পুলিশ জানতে পারে তারা প্রায় সময় হ্যান্ডিক্যাপ লোককে সুরিয়ার ঘরের আশেপাশে ঘুরতে দেখেছে, কিন্তু সেই লোকটি বরাবরই হেলমেট পরে থাকতো, যে কারণে তারা কখনোই তার চেহারা দেখতে পায়নি। পরের দিন জঙ্গলের এরিয়াতে পুলিশ একটি জ্বলন্ত গাড়ির উদ্ধার করে এবং এটির মধ্যে একটি বডিও ছিল যা পুরোপুরিভাবে পুড়ে গিয়েছিল। আতিকা বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়, যাতে করে তারা জানতে পারে সেটি আসলে সুরিয়ার কিনা। পুলিশের মনে হচ্ছিল এটি একটি ফায়ার অ্যাক্সিডেন্ট, কিন্তু আতিকার সন্দেহ ছিল সেটি কোনো ফায়ার অ্যাক্সিডেন্ট না, এটি আসলে প্ল্যান করে কোনো মার্ডার। ফরেনসিক ডক্টর থেকে আতিকা এবং কিশোর জানতে পারে জ্বলে যাওয়া বডিটা আসলেই সুরিয়ার। এই খবর জানতে পেরে আতিকা ভীষণ ভেঙে পড়ে। এবার এই কেসটি মিসিং থেকে মার্ডারে রূপান্তরিত হলো। এদিকে আতিকার সন্দেহ সেই হ্যান্ডিক্যাপ লোকটির দিকেই ছিল, যে কারণে আতিকা পুড়ে যাওয়া গাড়িটিকে ফরেনসিক টিমের কাছে পাঠিয়ে দেয় অ্যানালাইসিস করার জন্য। সুরিয়ার মৃত্যুর খবর শুনে আতিকা পুরোপুরিভাবে ভেঙে পড়ে এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, যে কারণে অর্জুন তার বাড়িতে এসে তাকে খাইয়ে দেয়, তাকে মানসিকভাবে সান্ত্বনা দিতে শুরু করে। সুরিয়ার মৃত্যুর পর থেকে অর্জুন আতিকাকে অনেক বেশি কেয়ার করতে শুরু করেছিল। যাই হোক, পরের দিন আতিকা জানতে পারে সেই জ্বলন্ত গাড়িতে কোনো একজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, তবে সেই ফিঙ্গারপ্রিন্ট তাদের সাসপেক্ট লিস্টের কারোর সাথে ম্যাচ করছিল না, এমনকি কিশোরের সাথেও ম্যাচ করে না। এবার সেই রাতেই সেখানে হ্যান্ডিক্যাপ লোকটিকে দেখানো হয়, আর সে উষা নামের একটি মেয়েকে ফলো করছিল। সেই লোকটি তাকে ফলো করতে করতে তার ফ্ল্যাটে গিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। সকালবেলা আতিকা যখন ক্রাইম স্পটে পৌঁছায় তখন সেই পুলিশ ইন্সপেক্টর তাকে সেখানকার সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে তারা সেই হ্যান্ডিক্যাপ লোকটিকে দেখতে পায়। এবার এখানেও সিসিটিভি ফুটেজে সেই ব্যক্তিটির হেলমেট পরার কারণে তার চেহারা পুরোপুরিভাবে দেখা যায় না। এবার তারা উষার ব্যাপারে অনেক ইনফরমেশন জোগাড় করে। সেখানে আতিকা জানতে পারে যে উষা আসলে একটি ক্যারেক্টারলেস মেয়ে ছিল এবং সে একসঙ্গে অনেক ছেলের সাথে প্রেম করত, আর এখন অবধি সে 5 জন ছেলেকে ধোকা দিয়েছে। তাই সেই 5 জন ছেলে তার বাড়িতে এসে অনেকবার সিন ক্রিয়েট করেছিল। এবার আতিকা সেই 5 ছেলের সেই রাতের লোকেশন চেক করে, যেখানে সে জানতে পারে যে সেই রাতে কিছু ছেলে তাদের নিজেদের বাড়িতেই ছিল আর বাকিরা শহরের বাইরে ছিল। তাদের মধ্যে শুধুমাত্র একজনকে ট্রেস করতে পারে না, কারণ সেই ছেলেটির ফোন সুইচ অফ ছিল। এবার সেই ছেলেটির নাম ছিল বনি। আতিকা এটাও জানতে পারে বনি জোসেফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল। এই খবরটি তার কাছে একটু সন্দেহজনক মনে হয়, কারণ তার বেস্ট ফ্রেন্ড সুরিয়াও জোসেফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, যে কারণে তার মনে হয় উষা এবং সুরিয়ার মৃত্যুর পিছনে এই লোকটির কোনো একটা কানেকশন রয়েছে। এইসবের সাথে নিশ্চিতভাবে বনিও জড়িত আছে। আতিকা আরও ইনফরমেশন জানার পর অবাক হয়ে যায়। সে জানতে পারে এর আগে বনি সুরিয়াকে একবার কিডন্যাপ করার চেষ্টা করেছিল, আর সে পুলিশের হাতে ধরাও পড়েছিল। এই বিষয়ে অভিষেক আতিকাকে বলে তাদের প্রধান সাসপেক্ট হলো সেই হেলমেট পরা ছেলেটি, তাহলে সেখানে বনিকে নিয়ে কেন পড়ে আছে। এই বিষয়ে আতিকা অভিষেককে বলে গত 3 বছর ধরে বনিকে সেভাবে কেউ দেখেনি, হতে পারে এই লম্বা সময় তার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কারণে সে হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। পরে সিনে অর্জুন আতিকার বাসায় আসে, যেখানে আতিকা অর্জুনকে তার আর সুরিয়ার কিছু চাইল্ডহুড মেমোরি শেয়ার করে। আতিকা বলে একবার তার জন্মদিনে সুরিয়া তার জন্য একটি আইফোন নিয়ে এসেছিল, আর তাদের মধ্যে সম্পর্ক এতটাই ভালো ছিল যে আতিকার আইফোনের ফিঙ্গারপ্রিন্ট লক সুরিয়ার ছিল। আর এসব বলতে বলতে আতিকা ভীষণ ইমোশনাল হয়ে যায়। সমস্ত কিছু শোনার পর অর্জুন আতিকাকে প্রপোজ করে এবং তাদের মধ্যে ক্লোজলি সম্পর্ক বাড়তে শুরু করে। যাই হোক, পরের দিন অভিষেক আতিকাকে বলে এমনটাও তো হতে পারে যে কেউ পরিকল্পিতভাবে আমাদেরকে অন্য পথে নেওয়ার জন্য গাড়িতে বনির ফিঙ্গারপ্রিন্ট রেখে গেছে। এই কথা ভেবে আতিকা তার টিমের সাথে কিশোরের বাড়িতে চলে যায়। কিশোর তখন শহরের বাইরে ছিল। এই সুযোগে আতিকা ও তার টিম কিশোরের ঘর তল্লাশি করতে শুরু করে। বেশ কিছু সময় তল্লাশি করেও তারা কিশোরের ঘর থেকে তেমন কিছুই পায় না, এমনকি কিশোরের সেই গুপ্ত ফোনটিও সেখানে ছিল না। আতিকা কিশোরের বাড়ি থেকে বাইরে এলে সেই হ্যান্ডিক্যাপ লোকটি আতিকার সামনে পড়ে যায়। ওই লোকটি আতিকাকে দেখার পর সেখান থেকে পালাতে শুরু করে, আর এই পর্যায়ে এসে আমরা বুঝতে পারি লোকটি আসলে হ্যান্ডিক্যাপ ছিল না, সে হ্যান্ডিক্যাপ হওয়ার নাটক করছিল। লোকটি কিছুদূর যাওয়ার পর আতিকাকে ধরে ফেলে এবং দেখা যায় সেই লোকটি অন্য কেউ নয়, সেটা হলো বনি। আতিকা বনিকে থানায় নিয়ে আসে এবং তার কাছ থেকে সবকিছু জানতে চায়। অনেক টর্চারের পর অবশেষে বনি বলতে শুরু করে আসলে বনি যখন ইন্টারমিডিয়েট পড়ে তখন উষার সাথে তার প্রেমের সম্পর্ক হয়। এখানে বনি জানায় উষাই সর্বপ্রথম বনিকে প্রপোজ করে এবং এরপর থেকে প্রতিদিনই তাদের দেখা হতো। কিন্তু কিছুদিন যাওয়ার পর বনি জানতে পারে উষার সাথে অন্য ছেলেদের অ্যাফেয়ার রয়েছে। তার কিছুদিন পর উষা বনিকে ছেড়ে দেয়, যার জন্য বনি অনেক ডিপ্রেশনে চলে যায়। এরপর বনি যখন কলেজে ভর্তি হয় তখন সুরিয়ার সাথে তার ভালো বন্ধুত্ব হয়, কিন্তু বনি সুরিয়াকে প্রপোজ করতেই সুরিয়া তাকে বারণ করে দেয় এবং এই কথা শুনে বনির অনেক রাগ হয়। তাই একদিন বনি সুযোগ বুঝে সুরিয়াকে কিডন্যাপ করে বিয়ে করতে চাইছিল, কিন্তু সুরিয়া কায়দা করে ওখান থেকে বেরিয়ে যায়। তারপর পুলিশের কাছে কমপ্লেন করে। পুলিশ বনিকে গ্রেপ্তার করায় বনি ক্যাম্পাসে অনেক অপমানিত হয় আর তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনার কিছুদিন পর বনি সিঙ্গাপুরে একটি জব পায় আর সে সিঙ্গাপুরে চলে যায়। কিছু মাস পর সিঙ্গাপুর থেকে আসে। এরপর একদিন সে সুরিয়াকে দেখে তার হাজবেন্ডের সাথে, যেটা দেখে বনির ঘৃণা আরো বেশি জেগে ওঠে। এরপর সে সুরিয়াকে মার্ডার করার জন্য ফলো করতে থাকে আর সুযোগ বুঝে একদিন সুরিয়ার বাড়িতে চলে যায়। এটা সেই সিন ছিল যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। বনি সেখানে পৌঁছে সুরিয়ার সাথে অন্য একটি ছেলেকে দেখতে পায়। তার মনে হয় এই ছেলেটির সাথে তার অ্যাফেয়ার রয়েছে।
যার জন্য সে ছেলেটির উপর অ্যাটাক করে এবং তাদের দুজনের লড়াই বনির ফিঙ্গারপ্রিন্ট সুরিয়ার গাড়ির নম্বর প্লেটে লেগে যায়। সেখান থেকে বনি পালিয়ে যায়। তারপর সে উষার বাড়িতে এসে উষাকে নির্মমভাবে হত্যা করে। বনি আসলে এটা জানতোই না যে সুরিয়া কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর বন্ধুরা, এখানে একটা টুইস্ট বের হয় যার জন্য আপনি প্রস্তুত ছিলেন না। আমরা জানতে পারি সুরিয়ার বাড়িতে ওই দিন আর কেউ নয় বরং অর্জুনই ছিল। এই টুইস্ট দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না যে অর্জুন কি করে সুরিয়ার লাভার হতে পারে। পরের সিনে আমরা আরো দেখতে পাই আতিকার একটা জিনিস মনে পড়ে। যেদিন সুরিয়ার বিয়ে হয় সেদিন তার মনটা মোটেও ভালো ছিল না। আতিকা যখন সুরিয়াকে এই বিষয়ে জিজ্ঞাসা করে তখন সে বলে সে অন্য একজনকে ভালোবাসে, কিন্তু তার বাবা মা সেই সম্পর্কটি মানবে না। অন্যদিকে এসআই অভিষেক একজন স্কেচ আর্টিস্টকে ডেকে নিয়ে সুরিয়ার বয়ফ্রেন্ডের ছবি স্কেচ করায়। স্কেচ আঁকার পরে আতিকা যখন এটিকে দেখে তখন এটি পুরোপুরি তৈরি হয়নি, কারণ বনি সেই ছেলেটিকে একবারই দেখেছিল। বনি আতিকাকে বলে যদি সে আরেকবার সেই লোকটিকে দেখে তবে চিনতে পারবে। আতিকা তখন বনিকে বলে যদি তোমার আর কোনো ইনফরমেশন মনে পড়ে তাহলে তুমি সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। তারপর বনিকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। মুভির পরবর্তী সিনে আমরা দেখতে পাই আতিকা অর্জুনকে সাথে করে নিয়ে তার বাবা মায়ের সাথে দেখা করে, যেখানে আতিকার বাবা মায়ের অর্জুনকে ভীষণ পছন্দ হয় এবং তার সাথে আতিকার বিয়ে দিতেও রাজি হয়। পরদিন রাতে আতিকা খুব মনোযোগ সহকারে ওই সিসিটিভি ফুটেজ দেখতেছিল এবং সে দেখতে পায় ওই রাতে 4 জন লোক একটি ভ্যানে করে যাচ্ছিল, কিন্তু এক্সিট ক্যামেরায় শুধুমাত্র একজন ব্যক্তিকে দেখা যায়, অর্থাৎ বাকি 3 জন লোক রাস্তাতেই কোথাও নেমে গিয়েছিল। আর হয়তো তারাই সুরিয়াকে মেরে তার গাড়িটি সহ জ্বালিয়ে দেয়। তারপর তারা হয়তো অন্য কোনো গাড়িতে চেপে সেখান থেকে বেরিয়ে যায়। আতিকা সেই ভ্যান এবং সোমোকাটির নম্বর প্লেট চেক করে এবং জানতে পারে দুটো নম্বরই ফেক। তারপর আতিকা অন্য ডক্টরের কাছে গিয়ে সুরিয়ার বডি রিপোর্ট চেক করতে দেয়, আর সেখান থেকে সে জানতে পারে ওই জ্বলন্ত বডিটি সুরিয়ার ছিল না, সেটা অন্য কোনো মেয়ের বডি ছিল। আর এর আগের ফরেনসিক রিপোর্ট পুরোটাই ফেক ছিল, যেটা শুনে আতিকা পুরোপুরি শকড হয়ে যায়। আর সে রেগে গিয়ে প্রথম ফরেনসিক ডাক্তারের কাছে এসে তাকে জেরা করতে শুরু করে এবং সে এটাও জানতে পারে এসআই অভিষেককে এই রিপোর্ট বানাতে বলেছিল আবার কিশোর। এই সমস্ত ব্যাপার শুনে আতিকা কিশোরকে অ্যারেস্ট করতে চায় এবং কিশোর তখন তাকে একটা সিক্রেট ব্যাপার বলে, আর যেটা এই মুভির অন্যতম একটি মারাত্মক টুইস্ট হতে চলেছে। আসলে বিয়ের পর থেকে সুরিয়া কিশোরকে তার কাছে আসতে দিত না এবং সুরিয়া কিশোরের কাছে তার মডেলিং করার অনুরোধ জানায়, যেটাতে কিশোর রাজি হয়ে যায়। এভাবে তাদের বিবাহিত জীবনের 6 মাস কেটে যায় এবং তারপরেও সুরিয়া এবং কিশোরের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে না। একদিন সুরিয়া কিশোরকে দেখে তার হাত কেটে সুইসাইড করার চেষ্টা করে। কিশোর তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সুরিয়া সুস্থ হলে বাড়িতে ফেরার পথে কিশোর তাকে জিজ্ঞাসা করে তুমি এমনটা কেন করলে। এখানে সে জানতে পারে সুরিয়া আসলে জেসিয়া নামের একটি ছেলেকে ভালোবাসে আর সুরিয়া তাকেই বিয়ে করতে চেয়েছিল, কিন্তু এই সম্পর্ক তার বাড়ির লোক মেনে নেয়নি। তার বাড়ির লোক এই কিশোরের সাথে তাকে বিয়ে করতে বাধ্য করেছিল, আর এই সমস্ত কথা সে কেঁদে কেঁদে কিশোরকে বলতে থাকে। এখানে কিশোর তাকে তার বয়ফ্রেন্ডের সাথে মেলানোর জন্য রাজি হয়ে যায়, আর তারপর কিশোর তার গার্লফ্রেন্ড এবং এসআই অভিষেকের সাহায্য নিয়ে সুরিয়ার মৃত্যুর মিথ্যে নাটক করে। এরপর সুরিয়ার গাড়িতে অন্য একটি মেয়ের লাশ নিয়ে সেটিকে পুড়িয়ে দেওয়া হয়, যাতে এটা দেখে সবার মনে হয় ফায়ার অ্যাক্সিডেন্টে সুরিয়ার মৃত্যু হয়ে গেছে। এরপর সুরিয়া তার বয়ফ্রেন্ডের সাথে চলে যায়, কিন্তু এখন সে জানে না তারা কোথায় আছে। লাস্ট টাইম সুরিয়ার একটি মেইল কিশোরের ইনবক্সে আসে। আতিকাকে বিশ্বাস করানোর জন্য কিশোর সেই মেইলটি তাকে দেখায়, যেখানে সুরিয়া এবং তার লাভার জিশুয়া তাদের ভালোবাসা মিলিয়ে দেওয়ার জন্য কিশোরকে ধন্যবাদ জানায়। এটা দেখার পর আতিকার কিশোরের উপর একটু হলেও বিশ্বাস আসে এবং তাকে ছেড়ে দেয়। এরপর আতিকা এই ভিডিওটি নিয়ে বনিকে দেখায় আর তাকে জিজ্ঞাসা করে সেদিন রাতে সুরিয়ার ঘরে এই ছেলেটি ছিল কিনা। বনি জবাব দেয় না, সে অন্য একটি ছেলেকে দেখেছিল। বনি যাকে দেখেছিল সে এই ব্যক্তিটি না, কারণ সে তো অর্জুনকে দেখেছিল। সে এবার বেশি কনফিউজড হয়ে যায়। তারপর সে কিশোরকে কল করে আর বলে আমি একবার হলেও সুরিয়ার সাথে কথা বলতে চাই। কিশোর বলে তার সাথে আমার কোনো প্রকার যোগাযোগ নেই, যদি কখনো যোগাযোগ হয় তাহলে আমি তোমাকে জানাবো। এর বেশ কিছুদিন পর আতিকার ফোনে কিশোর আননোন নম্বর থেকে একটি মেসেজ করে আর সে বলে যে তার সাথে দেখা করতে চায়, আর সুরিয়া তাকে একটি অ্যাড্রেস দিয়ে দেয় যেখানে সে আসবে। আতিকা সুরিয়ার সাথে দেখা করবে ঠিক তখনই রাস্তায় অর্জুন চলে আসে এবং আতিকার সাথে যাওয়ার জন্য খুব জেদ করতে থাকে। কিছু দূর গেলে অর্জুন আতিকা থেকে লুকিয়ে কাউকে ফোন করে বলে কিছুক্ষণের মধ্যে আমি এবং আতিকা সেখানে পৌঁছে যাব। আর এই সময় বনি আতিকার সাথে অর্জুনকে দেখে ফেলে, কারণ বনি বেল করে জেল থেকে বের হয়ে গিয়েছিল। বনি কল করে আতিকাকে অর্জুনের ব্যাপারে বলার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে সে ঠিকঠাক মতো শুনতে পায় না। তাই বনি কল করে আতিকার কনস্টেবলকে সব জানিয়ে দেয়। এদিকে লোকেশনে পৌঁছে আতিকা সুরিয়াকে এদিক সেদিক খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও খুঁজে পায় না। ঠিক তখনই তার সামনে এসআই অভিষেক, কিশোর এবং তার গার্লফ্রেন্ড চলে আসে। আর এই সময় আতিকার ফোনে তার কনস্টেবল একটি মেসেজ করে, সেখানে সে জানায় সে যেন অর্জুন থেকে দূরে থাকে, কারণ বনি সেই রাতে সুরিয়ার ঘরে অর্জুনকেই দেখেছিল। এটা শোনার পর আতিকা পেছন ঘুরে দেখে অর্জুন ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছে। আতিকা কাঁদতে কাঁদতে অর্জুনকে বলে তুমি আমার সাথে এমনটা কেন করলে। আর সে চিৎকার করে অর্জুনের কাছ থেকে সুরিয়ার ব্যাপারে জানতে চায়। তখনই কিশোর আতিকাকে বলে সুরিয়ার আর কোনো অস্তিত্বই নেই, আমরা তার অস্তিত্ব মুছে ফেলেছি। এটা শুনে আতিকা অনেক ভেঙে পড়ে। এরপরই এই মুভির ফাইনাল এবং মারাত্মক শেষ টুইস্ট ওপেন হয়। আসলে কিশোরের সাথে সুরিয়ার বিয়ে হওয়ার পরেও সুরিয়া কিশোরকে তার কাছে যেতে দিত না। আর যখন সুরিয়া সুইসাইড করার অ্যাটেম্প্ট নিয়েছিল তখন কিশোর সুরিয়ার ফেসবুক প্রোফাইল চেক করে, যেখানে সুরিয়া টমাস ফিট নামের একটি ছেলের প্রোফাইল ওপেন করে, আর সেখানে সে অন্য একটি মেয়ের সাথে নিজে ছেলে হয়ে চ্যাট করছে। যখন কিশোর তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করে তখন সুরিয়া তাকে বলে সে
সে ছোটবেলা থেকেই একজন ছেলে হয়ে থাকতে পছন্দ করত। তার হরমোনের কারণে সে সর্বদা নিজেকে একটি ছেলের মতোই ফিল করত। সময়ের সঙ্গে সঙ্গে যখন সুরিয়া বড় হতে শুরু করে তখন প্রকৃতির নিয়মে তার পিরিয়ড হয়, আর তারপর থেকেই সুরিয়া নিজের শরীরের প্রতি ঘৃণা জন্মাতে শুরু করে। সুরিয়া এই বিষয়টি তার মা বাবাকে জানিয়েছিল যে সে একজন ছেলে হিসেবেই বাঁচতে চায়, যেটা শুনে তার বাবা তাকে প্রচন্ড মারে এবং এক পর্যায়ে কিশোরের সঙ্গে তাকে জোর করে বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরেও সে একটি মেয়ের মতো হয়ে থাকতে চেষ্টা করে, কিন্তু যখনই কিশোর তার কাছে আসতো তখনই তার মোটেও ভালো লাগতো না, আর যে কারণে সে সুইসাইড করার চেষ্টাও করেছিল। এই সময় মুভির একটা খতরনাক টুইস্ট ওপেন হয় যা সবার কল্পনারও বাইরে। তখনই অর্জুন আতিকার সামনে এসে তার ফিঙ্গার দিয়ে আতিকার আইফোন আনলক করে দেয়, অর্থাৎ অর্জুনই হলো সুরিয়া। এটা দেখে আতিকার বিশ্বাস হচ্ছিল না। তারপরেই অর্জুন বলে সেই ছোট্টবেলা থেকে সে আতিকাকে খুব পছন্দ করত, আতিকার সাথে থাকতে তার খুবই ভালো লাগতো। কিন্তু আতিকা এই বিষয়টি জানতো না যে সুরিয়ার মধ্যে ছেলেদের ফিলিংস বিদ্যমান, আর ধীরে ধীরে আতিকাকে সুরিয়া ভালোবাসতে শুরু করেছিল। একদিন ছোটবেলায় সুরিয়া কথায় কথায় আতিকাকে জিজ্ঞাসা করে যদি আমি ছেলে হতাম তাহলে তুমি আমাকে বিয়ে করতে, যেখানে আতিকা হ্যাঁ বলে দেয়। আর আমরা এটাও জানতে পারি যে বিয়ের পর সুরিয়া আতিকার সাথে কথা বলার জন্য একটি ছেলে প্রোফাইল বানিয়েছিল। সুরিয়ার সমস্ত কথা শোনার পর কিশোর বুঝে গিয়েছিল যে একটি হরমোনের জন্য এরকমের সমস্যা হচ্ছে তার সাথে, যে কারণে কিশোর সুরিয়ার ট্রিটমেন্ট চালু করে দেয়। আর এই সময়ের মধ্যে সুরিয়া সবার সাথে কন্ট্যাক্ট অফ করে দেয়। কিছু সময় পর তার ভয়েস মেল ভয়েসে কনভার্ট হয়ে যায়, আর তার কিছুদিন পর সুরিয়া পুরোপুরিভাবে অর্জুনে ট্রান্সফার হয়ে যায়। এই সমস্ত কিছু শোনার পর আতিকার মুখে বলার মতো কোনো ভাষাই থাকে না। আর অর্জুনও তখন কাঁদতে কাঁদতে বলে তুমি ছোটবেলায় আমাকে বিয়ে করতে চেয়েছিলে, তো এখন কি তুমি আমাকে বিয়ে করবে? যেটা ভেবে আমাদেরও বেশ অদ্ভুত লাগে। আতিকা ভেবে পাচ্ছে না সে কি করবে, তাই কোনো উত্তর না দিয়ে সে সেখান থেকে নিজের বাড়িতে চলে আসে। আতিকা অর্জুনের ফোন রিসিভ করে না, কারণ আতিকা ভেবেই পাচ্ছিল না সে অর্জুনকে বিয়ে করবে নাকি সুরিয়াকে। সে সারা জীবনের মতো সুরিয়াকে হারিয়ে ফেলে। ওই দিনের পর থেকে আতিকা পুরোপুরি একা হয়ে যায়। আর তারপর সে একদিন অর্জুনের ফোন পিক করে। অর্জুন তাকে বলে আমি তোমাকে 1 বছর সময় দিচ্ছি এই ঘটে যাওয়া ঘটনাটি বোঝার জন্য। 1 বছর পর আমি তোমাকে আবার কল করব, আর তখন তোমার বিয়ের ব্যাপারে যে সিদ্ধান্তই হবে আমি মেনে নেব। এরপরেই আমাদেরকে 1 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আতিকা অর্জুনের সাথে দেখা করতে আসে। আর অর্জুন আতিকাকে বরাবরের মতোই আবারও বিয়ের প্রস্তাব দেয়। আর এখানেই একটি কোশ্চেন মার্কের সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আপনি যদি এমন পরিস্থিতির সম্মুখীন হতেন তাহলে আপনি কিভাবে সেটিকে হ্যান্ডেল করতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।